আচ্ছা দাদা, বলছি এটাই তো আমলাপাড়া? হ্যাঁ। বলছিলাম যে এখানে সাহিত্যিক ঋষিকেশ মুখার্জির বাড়িটা কোন দিকে বলতে পারবেন? ঋষির বাড়ি যাবেন? ওই তো সোজা চলে যান, ডান দিকে একটা সাদা রঙের দোতলা বাড়ি পড়বে, ওটাই ঋষির বাড়ি। আচ্ছা, ধন্যবাদ। শূন্য কলস উপুর হয়ে এলে পিপাসার গান বেজে ওঠে। বুকের কাছে ঝুলে পড়ে চাঁদ, নক্ষত্র, নারী। এক একটা বয়স জানে জীবন থেকে নুন ঝরে গেলে বুকের কাছে হেলে আসে গাছ। না, লেখাটা আর শেষ করতে দেবে না। নমস্কার, আমি অবিনাশ বসাক। আপনিই তো সাহিত্যিক ঋষিকেশ মুখার্জি? হ্যাঁ। আপনার সাথে একটু কথা বলতে এসেছিলাম। না, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা নেই। আমি জানি আপনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর সাথে দেখা করেন না, তবুও যদি আমাকে 10 মিনিট সময় দেন। আসুন। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব। ইটস ওকে, বসুন, বলুন আপনি কি বলতে চান। আপনার সব লেখাই আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি। বলতে পারেন আমি আপনার একজন একনিষ্ঠ পাঠক। এমনকি আপনার কোনো সাক্ষাৎকারও যদি কোনো পত্রিকায় ছাপা হয়, আমি সেটিও পড়ে মুখস্থ করে ফেলি। বাবা, এ তো আমার পরম সৌভাগ্য যে এখনকার দিনেও আমার এমন একজন পাঠক আছে। তা আপনি চা কফি কিছু নেবেন তো? এই নিবারণ। না না, আপনি ব্যস্ত হবেন না। আমি যেটা বলবার জন্য এসেছি শুধু সেটা বলেই চলে যাব। আচ্ছা বেশ, বলুন। গত সপ্তাহে দৈনিক বার্তায় আপনার যে সাক্ষাৎকার বেরিয়েছিল সেটা আমি পড়েছি। সেখানে আপনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি প্রেম নিয়ে, বিচ্ছেদ নিয়ে, রাজনীতি নিয়ে, দারিদ্রতা নিয়ে, সমাজের সমস্ত স্তরের মানুষদের কথাই আপনি লেখেন, কিন্তু ভূত নিয়ে বা অপার্থিব বিষয়বস্তু নিয়ে লেখেন না কেন? তার উত্তরে আপনি বলেছিলেন যে আমি অনুভবে যাকে ধরতে পারি না, ভাষায় তাকে লিখতে পারি না। একদম। আর তাই আজ আমার আপনার কাছে আসা। আচ্ছা। আমার বাড়ি একটু মফস্বল এলাকায়। আমার বাড়ির পাশে একটা পুরো বাড়ি আছে। সেখানে অনেক রাতে প্রায় রোজই এক অদ্ভুত ব্যাপার হয়। না, কিছু দেখিনি এখনো, তবে প্রায় দিনই অনেক রাতে একটা আওয়াজ পাই। সেই গল্পই আজ আপনাকে বলতে এসেছি। আমি চাই আপনার লেখার মধ্যে দিয়ে সে গল্প সব মানুষের কাছে পৌঁছাক। আমি বাড়িতে একাই থাকি, আর আমি যতদূর জানি আপনিও বিয়ে থা করেননি। তাই আপনাকে দুদিনের জন্য আমার বাড়িতে থাকবার নিমন্ত্রণ জানাতে এসেছি। আপনি তো নিজে অনুভব না করলে লিখবেন না, আর আমার দৃঢ় বিশ্বাস আমার বাড়িতে দুরাত কাটালে আপনাকে আমি অনুভব করাতে পারবো। আপনি দয়া করে না বলবেন না, আমি অনেক আশা নিয়ে এসেছি। হ্যাঁ, সে ঠিক আছে। লেখার উপকরণ জোগাবার জন্য আমাকে এর আগেও অনেক জায়গায় গিয়ে রাত কাটাতে হয়েছে। লেখকদের জন্য সেটা নিতান্তই স্বাভাবিক। ভালো গল্পের জন্য আমার আপনার বাড়িতে গিয়ে 1-2 রাত কাটাতে কোনো অসুবিধে নেই। কিন্তু তার আগে আমাকে বলুন, আওয়াজটা কিসের? মানে কীরকম শব্দ শুনতে পান? সেটা বলতে গেলে আপনাকে আগে বলতে হবে বাড়িটা কিভাবে পোড়ো বাড়ি হলো। আচ্ছা, তাহলে সেটাই বলুন। বাড়িটা ছিল আমাদেরই পাড়ার সুখবিলাস মণ্ডল নামে এক ভদ্রলোকের। বাড়িতে তিনি, তার স্ত্রী আর এক মেয়ে, ছোট পরিবার। সুখবিলাস পুলিশের বড়বাবু ছিলেন। তার দাপট ছিল সাংঘাতিক। শুনেছি তার যখন যেখানে পোস্টিং পড়তো সেই শহরে নাকি তখন আর একটিও ক্রিমিনাল থাকতো না। সারা দিন সে থানায় যেত না, নিজের কোয়ার্টারে পড়ে পড়ে ঘুমোতো। রাত 9টা বাজলে সে থানায় যেত। তারপর নিজের কেবিনে ঢুকে কাগজ কলমে কি আঁকিবুকি করত। তারপর 2-3 জন কনস্টেবল নিয়ে বেরিয়ে পড়তো। কোথায় যাচ্ছে তা তিনি ছাড়া আর কেউ জানতো না। পরদিন সকালে হয়তো নদীর পাড়ে ঝোপের মধ্যে পড়ে থাকতো শহরের কুখ্যাত ক্রিমিনালের লাশ। বোধহয় এই আগ্রাসনের জন্যই অকালে তাকে প্রাণ হারাতে হয়েছিল। একদিন গভীর রাতে তার বাড়িতে বোমা মারে দুষ্কৃতীরা। সে তখন থানায় ছিল। বাড়িতে তার বউ আর মেয়ে। তার বউ বেঁচে গেলেও মেয়েটাকে বাঁচানো যায়নি। বোমের আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল অষ্টাদশী মেয়েটার শরীর। এই ঘটনার পর সুখবিলাসবাবু যেন নিজেই জ্বলন্ত বারুদ হয়ে ওঠে। 3 দিনের মধ্যে সেই আততায়ীদের খুঁজে বার করে জ্যান্ত পুড়িয়ে মারে সে। আইন হাতে তুলে নেয়ার অপরাধে তাকে সাসপেন্ড করা হয়, আর তার জেলও হয়। জেল থেকে বেরিয়ে সে আর তার স্ত্রী কোথায় যে চলে যায় আর কোনোদিনও তাদের খোঁজ পাওয়া যায়নি। আজ 7 বছর হয়ে গেল। বাড়িটা পরিত্যক্ত, চারিদিকে জঙ্গল আর আগাছায় ছেয়ে গেছে। অনেক রাতে যদি কেউ ওই বাড়ির সামনে দিয়ে যায় তাহলে শুনতে পায় ওই বাড়ির বিস্ফোরণে মারা যাওয়া সেই মেয়েটার করুণ কান্না। গল্পের প্লট তো আমিই আপনাকে প্রায় বলেই দিলাম। এবার বাকিটা আপনার নিজস্ব অনুভূতি। বলুন, আসবেন আমার বাড়িতে? আসবো। বাহ, খুব খুশি হব তাহলে।
তাহলে কবে নাগাদ আসছেন? ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগছে। আমি কালই যাচ্ছি। ও আচ্ছা, আপনার বাড়িটা যেন কোথায়? আমার বাড়ি তাহেরপুর। স্টেশনে নেমে 10 মিনিটের হাঁটা পথ। আপনি স্টেশনে নেমে ফোন করলে আমি গিয়ে আপনাকে নিয়ে আসব। তাহেরপুর? হ্যাঁ। আমি দুঃখিত, আমি যেতে পারবো না, আমার একটু কাজ আছে। সে কি, এইমাত্রই তো আপনি যাবেন বললেন, হঠাৎ কি এমন হলো? না আসলে... ও আচ্ছা, বুঝেছি। আমার যদি খুব ভুল না হয় তাহলে তাহেরপুরে আপনার একটা নস্টালজিক মেমোরি আছে, মাধবী। তুমি এখন এসো, আমার কিছু কাজ আছে, আমার কিছু লেখা শেষ করতে হবে। আমি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম, আপনি যে এভাবে ফিরিয়ে দেবেন সেটা ভাবিনি। আচ্ছা ঠিক আছে, আমি যাব, শুধু লেখার জন্য আমি যাব। রতন, গাড়িটা একটু দাঁড় করা। তুই দাঁড়া একটু, আমি আসছি। বড় রাস্তা থেকে নেমে এলাম শালবনে। সাথে সাথে একটা মৃদু হাওয়ার ঝটকা এসে যেন আলতো করে আমাকে সাদর সম্ভাষণ জানিয়ে গেল। চোখ বন্ধ করে অনুভব করলাম সেই মৃদু হাওয়ায় আজও সেই বকুল ফুলের গন্ধ। বাগানের মাঝখান দিয়ে এখনও চলে গেছে সেই মাটির পথ। এতগুলো বছরে বাগানটার তেমন বদল হয়নি। মনে হলো এই মাটির পথ ধরে আরেকটু হেঁটে গেলেই হয়তো কোনো গাছের আড়ালে লুকিয়ে আছে মাধবী। এই বাগানেই খেলার ছলে কতবার তার হাতের কাচের চুড়ি ভেঙে গেছে। অভিমানে তার চোখ ছলছল করে উঠেছে কান্নায়। আমার মনে হচ্ছে তার চুড়ির ভাঙা টুকরোগুলো আজও চাপা পড়ে আছে এই শুকনো পাতার চায়ের নিচে। আমি পাতার কবর খুঁড়লেই বুঝি তার হাতের স্পর্শমাখা ভাঙা কাচের চুড়ির টুকরোগুলো ছুঁতে পারব। হ্যাঁ রতন, বল। স্যার, অনেকক্ষণ তো হয়ে গেল, আসুন। হ্যাঁ, এই তো আসছি। কি হলো, চলে যাচ্ছ কেন? হ্যাঁ, কে? বারে, আমার গলার আওয়াজ ভুলে গেলে? সত্যি তুমি দেখছি বুড়ো হয়ে গেছো। আকাশ? না, ওই নামে আমাকে ডেকো না, আমি সহ্য করতে পারি না। তবে কেন এলে এখানে? চলে যাও। হ্যাঁ হ্যাঁ, চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাব। স্যার, কি হয়েছে আপনার? এ কি রতন, তুই? আপনার দেরি হচ্ছে দেখে আমি খুঁজতে খুঁজতে এখানে এসে দেখি আপনি এখানে দাঁড়িয়ে আছেন আর কী সব যেন একা একা বলছেন। স্যার, আপনার কি শরীর খারাপ লাগছে? না, আমি ঠিক আছি, চল। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব। আমার অনুরোধ আপনি রেখেছেন, আমি ভীষণ খুশি হয়েছি। আচ্ছা, আপনি অনেকটা পথ ট্রাভেল করে এসেছেন, আপনি আগে বিশ্রাম করুন। আমি আপনার জলখাবারের ব্যবস্থা করছি, তারপর রাতে কথা হবে। কিন্তু আপনার বাড়ির আশেপাশে তো কোনো পোড়ো বাড়ি দেখলাম না। আছে, একটু ভেতরের দিকে, রাতে নিয়ে যাব আপনাকে। এখন আসুন, আপনার বেডরুমটা দেখিয়ে দিই। এই হলো সেই পোড়ো বাড়ি। ওই যে ভাঙা জানলাটা দেখছেন, ওই জানলা দিয়েই কান্নার আওয়াজটা আসে। কিন্তু আজ কি সে আওয়াজ শুনতে পাবো? পেতেন যদি 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 আপনি একা থাকতেন। মানে বিষয়টা একটু অবাক করার মতোই। 2-3 জন যদি সেই কান্নার আওয়াজ শুনবার জন্য তৈরি হয়ে এখানে আসে, তাহলে সে কিছুই শুনতে পাবে না। তারাই শুনতে পায় যারা আনমনে অপ্রস্তুতভাবে গভীর রাতে এই বাড়ির পাশ দিয়ে যায়। তাহলে আমি কিভাবে শুনবো? এক হয় একা যদি বাড়ির ভেতরে যাওয়া যায়, কিন্তু সে কথা তো আমি আপনাকে বলতে পারি না। আলবাদ পারেন। বাড়ির দরজায় তালা দেওয়া নেই? তা থাকবে না কেন? তবে সে তালা এত বছরে তার কার্যক্ষমতা হারিয়েছে, একটু জোরে টান মারলেই খুলে যাবে। আচ্ছা বেশ, তাহলে তোমরা বাড়ি চলে যাও। না স্যার, ও কাজ করবেন না। রতন। স্যার, অনেক বড় ঝুঁকি হয়ে যাবে। পুরনো বাড়ি, সাপখোপ থাকতে পারে। কিচ্ছু হবে না, আমার কাছে টর্চ আছে। কিন্তু যাও, আমার জন্য চিন্তা করতে হবে না, আমার কিচ্ছু হবে না। চলো ভাই, স্যার যখন বলছেন আমরা তখন চলেই যাই। না, কি যে হবে কে জানে। স্যার যে কেন এরকম পাগলামো করে। বেরিয়ে এসো,
অবিনাশ, বেরিয়ে এসো, আমি প্রস্তুত। আমি জানি যে তুমি এই ঘরের ভেতরেই লুকিয়ে আছো। বেরিয়ে এসো। আপনি কি করে জানলেন? সেটা তোমার না জানলেও চলবে। নাও, আমাকে হত্যা করো, আমি তৈরি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে মরতে হবে, তোমাকে মরতেই হবে। তোমার জন্য আমি আমার একমাত্র দিদিকে হারিয়েছি। আমার দিদি ছিল আমার একমাত্র সঙ্গী। আজ এতগুলো বছর ধরে আমি প্রতিশোধ নেবার জন্য ছটফট করছি, শুধু একটা সুযোগ খুঁজছি, একটা সুযোগ। অবশেষে আজ যখন সেই সুযোগ আমার হাতের মুঠোয় এসেছে, সেই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করব না। সুযোগ কি তুমি একাই খুঁজছিলে? সুযোগ আমিও খুঁজছিলাম। তুমি সুযোগ খুঁজছিলে প্রতিশোধের, আর আমি সুযোগ খুঁজছিলাম প্রায়শ্চিত্তের। আজ দুজনেই দুজনের কাঙ্ক্ষিত সুযোগের মুখোমুখি দাঁড়িয়ে। আর সময় নষ্ট করো না। এতগুলো বছর আমি যে কি তীব্র যন্ত্রণা নিয়ে বেঁচে আছি তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না অবিনাশ। আমাকে মুক্তি দাও। দাঁড়া ভাই। দিদি, ওকে মারিস না ভাই, ওর কোনো দোষ নেই। সেদিন ওর কিছু করার ছিল না। এ তুমি কি বলছো মাধবী? আমি এখন কিভাবে বিয়ে করব? আমি কিচ্ছু জানি না আকাশ। তুমি যেভাবেই হোক আজকেই আমাকে তোমার সাথে নিয়ে যাবে। আমি আর বাড়ি ফিরে যাব না। কিন্তু আমার বাড়িতে এইভাবে বিয়ে কিছুতেই মেনে নেবে না। বেশ, তাহলে আমাকে ভুলে যাও, আর কোনো দিন আমার সামনে এসো না। মাধবী, এখনো সময় আছে, ভেবে দেখো। টিউশনে পড়িয়ে ওই তো মাসের শেষে কটা টাকা রোজগার করি, ওই দিয়ে আমি কি করে সংসার চালাবো? কি খাওয়াবো তোমাকে? কেন, আমি মনে হচ্ছে খুব খাই? আমিও কিছু একটা করে নেব, দুজন মিলে ঠিক চালিয়ে নেব, দেখবে। কিন্তু ওই বাড়িতে আমি আর ফিরে যাব না। যে বাড়িতে মানুষের জীবনের কোনো দাম নেই, সেই বাড়ি আমার বাড়ি হতে পারে না। আচ্ছা বেশ, চলো তাহলে। কোথায়? তোমাকে বিয়ে করে বাড়িতে তুললে তোমার বাবার লোকেরাই আমাকে খুন করে ফেলবে। তাই আপাতত শহর ছেড়ে দূরে কোথাও চলে যেতে হবে। ঠিক আছে, তুমি তাহলে বাড়িতে যাও। তোমার জামা কাপড় যা যা নেওয়ার নিয়ে রাত 9টার সময় স্টেশনে চলে এসো। মাধবী, আমার খুব ভয় করছে। আরে ধুর বাবা, একটা মেয়ে হয়ে আমি ভয় পাচ্ছি না, উনি ভয়ে মরে যাচ্ছে। কিচ্ছু হবে না, চুপ করে বসে থাকো। ট্রেন ছাড়তে তো এখনো আধা ঘন্টা বাকি। তাহলে এক কাজ করো, অনেকটা রাস্তা তো যেতে হবে, তুমি গিয়ে কিছু খাবার আর জল নিয়ে এসো। ঠিক আছে। দেরি করো না যেন। এ কি, এতক্ষণ হয়ে গেল এখনো এলো না যে? কি হলো? কি ব্যাপার, এত দেরি হলো যে? মাধবী, আমি ভেবে দেখলাম অভিনয়টা এখন শেষ করে দেওয়াটাই উচিত। অভিনয়? হ্যাঁ, অভিনয়। আসলে আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি। তুমি বড় লোকের মেয়ে, তাই তোমাকে হাতে রাখতে চেয়েছিলাম। তোমার বাবা জানতে পেরেছে যে তুমি এই ট্রেনে আমার সাথে পালাচ্ছ। আমার সাথে প্ল্যাটফর্মে দেখা হয়েছে তোমার বাবার। আমাকে বলল কি হলে আমি তোমাকে ছেড়ে দেব। আমার উত্তরটা জানাই ছিল। বললাম টাকা। উনি আমাকে 5 লক্ষ টাকা দিল। আমার যা দরকার তা তো আমি পেয়েই গেলাম। তাহলে আর শুধু শুধু তোমাকে মিথ্যে বলে কি লাভ? যাও, বাড়ি চলে যাও, আর পারলে আমাকে ভুলে যেও। সেই আঘাত আমি সহ্য করতে পারিনি। চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে সব শেষ করে দিই। হ্যাঁ, এটাই তো আমি জানি, আর তাই তো একে আমি মেরে তার প্রতিশোধ নিতে চাই। তুই আমাকে বাধা দিচ্ছিস কেন? সেদিনের সেই ঘটনা সত্যি ছিল না, সত্যিটা ছিল আলাদা। কিরে, আমার মেয়েকে নিয়ে পালাবি ভেবেছিস? কতই সোজা। নে, তোর বাবার সাথে কথা বল। বাবু, এরা আমাদের মেরে ফেলবে, আমাদের মেরে ফেলবে। শোন, বাবা মাকে যদি বাঁচাতে চাস তাহলে যেটা বলছি সেটাই করবি। একটুও যদি এদিক ওদিক হয় তাহলে বাড়ি ফিরে মা বাবাকে আর জ্যান্ত দেখতে পাবি না। আমাকে ক্ষমা করে দিও মাধবী। সেদিন আমি বড় নিরুপায় ছিলাম। তোমাকে হারানোর পর এতগুলো বছর আমি যে কি নিদারুণ শূন্যতাকে আঁকড়ে ধরে শুধু তোমার স্মৃতিটুকু নিয়ে বেঁচে আছি তা কেবল আমিই জানি। যন্ত্রণায় প্রতিটা মুহূর্ত আমি দগ্ধ হই, ছাড়খাড় হয়ে যাই। মাধবী, আমাকে মুক্ত করো মাধবী, আমাকে তোমার কাছে ডেকে নাও। না আকাশ, তুমি চলে গেলে আমাদের ভালোবাসাও যে হারিয়ে যাবে। মাধবী বেঁচে থাকুক তোমার লেখার মধ্যে দিয়ে, তোমার গল্পে
মাধবী বারবার জীবন্ত হয়ে উঠুক। আজকের মতন আসি আকাশ, আবার দেখা হবে। আমাকে ক্ষমা করে দেবেন দাদা, আমি এসব কিছুই জানতাম না। কিন্তু আমাকে একটা কথা বলুন, আমি যে আপনাকে মারার জন্য প্ল্যান করে আপনাকে এখানে নিয়ে এসেছি, সেটা আপনি কিভাবে জানলেন? সব কিছু জেনে ফেলতে হয় না, কিছু কিছু বিষয় না হয় অজানাই থাক।